জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে। প্রবাসীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি ঢাকা দিল্লি কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনার পরামর্শ। এখন তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই হচ্ছে মূল বক্তব্য। আমাদের এই অঞ্চলের জন্যও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা এই মুহূর্তে লক্ষণীয়। ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট বাইডেনের মিটিং হয়েছে, সেখানে বাংলাদেশ আলোচিত হয়েছে। কাজে সেই প্রেক্ষাপটে প্রফেসর ইউনূসের সাথেও প্রেসিডেন্ট বাইডেনের মিটিংটা আমাদের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন। রাঙ্গামাটির খাগড়াছড়ির অবরোধ শেষ হচ্ছে সন্ধ্যায়, এখনো বন্ধ দোকানপাট। কূটনীতির মাছ ইলিশ নিষেধাজ্ঞা তুলে ভারতে রফতানির সিদ্ধান্তে কলকাতার ব্যবসায়ীদের স্বস্তি। দেশের বাজারে ঊর্ধ্বমুখী দাম, কেজিতে বেড়েছে 1.5 থেকে 200 টাকা। এবং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারত বিরোধী বামপন্থী নেতা দিশানাইক। অর্থনৈতিক সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য, 3 বাহিনী, সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। মঙ্গলবার সাধারণ পরিষদের মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডক্টর ইউনূস। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা নিউ ইয়র্কে আসতে শুরু করেছেন। রোববার অধিবেশনের সাইডলাইনে সামিট অব দ্য ফিউচার শীর্ষক ইভেন্টে অংশ নেন রাষ্ট্র ও সরকার প্রধানদের অনেকে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন নিউ ইয়র্কের পথে। সোমবার ভোর ৫টা ৫০ কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন তিনি। নিউ ইয়র্ক সময় রাত 10:30টায় JFK আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। 24 সেপ্টেম্বর জাতিসংঘের মূল বিতর্ক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের 5 দিনের সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিব, ইতালি, নেদারল্যান্ড, নেপাল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের যুবরাজ সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রধানরা। বিভিন্ন দেশি বিদেশি অর্গানাইজেশন, সরকার সবারই একটা ভিন্ন রকম আগ্রহ তৈরি হয়েছে ওনার এই সফর উপলক্ষে। বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, তার সাথে যে দ্বিপাক্ষিক আলোচনা হবে বাইডেনের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যে এখানে অর্থনীতিটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এদিকে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। তাকে স্বাগত জানিয়ে বিমানবন্দরে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ করবেন তারা। আমরা প্রবাসীরা বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার তাকে এয়ারপোর্টে স্বাগত জানাবো। প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের ভাষণের মাধ্যমে তিনি সেটা বাংলাদেশে কিভাবে সংস্কার করবেন সেটা তুলে ধরবেন। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা ওই দিনই ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। 29 সেপ্টেম্বর ভোরে পৌঁছাবেন বাংলাদেশে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর, অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট।
দুই বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের সম্মেলন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর বিভিন্ন সংস্কার, রোহিঙ্গা ইস্যু, অর্থনৈতিক সহযোগিতা সহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম করতে পারে এবারের সম্মেলনকে কাজে লাগানো যেতে পারে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে ৭৯তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, যার মাত্র ১.৫ মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রফেসর ইউনূসের। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। বড় ধরনের একটা লম্বা সময়ের জন্য গণতন্ত্রের নামে আমরা একটা অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা তৈরি করেছিলাম। আন্দোলনের মুখে তার পতন হওয়ার পরে একটা নতুন সরকার গঠিত হয়েছে। এই যে প্রেক্ষাপটটা, কারণ সরকার কিন্তু পৃথিবীতে সরকার পরিবর্তন হয় দুইভাবে হয়, সামরিক কুর মাধ্যমে হয় অথবা নির্বাচনের মাধ্যমে হয়। তিনি অনেক সংস্কারমূলক কর্মসূচি নিয়েছেন তার সরকার, ভবিষ্যতে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন প্রক্রিয়া যাওয়ার জন্য কী কী কাজগুলো করবেন তার একটা রূপরেখা তিনি হয়তো দেবেন, আর এর মাধ্যমে তিনি বাইরের পৃথিবীর কাছ থেকে আমাদের যেটুকু সহযোগিতা দরকার সেটা চাইবেন। সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ঢাকা ছাড়ার আগের দিন ডক্টর ইউনূসকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জানিয়েছিলেন পুলিশ নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা দেবে সংস্থাটি। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ পরিসরে আলোচনার সুযোগ করে দেবে এবারের জাতিসংঘ সম্মেলন। ইউএনডিপি বাংলাদেশকে নির্বাচন প্রক্রিয়া সহায়তা করতে পারে, পুলিশ সংস্কারে সহায়তা করতে পারে, আমাদের প্রশাসনকে পুনর্গঠনের কাছে সহায়তা করতে পারে। ইতিমধ্যে তারা কিন্তু করে বিভিন্ন জায়গাতে, সেটাকে আরও বাড়ানো যেতে পারে, কারণ এই মুহূর্তে তো আমার প্রয়োজন অনেক বেশি। তো কাজে এই বিষয়গুলো আলোচনা হবে এবং সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলে এই বিষয়টা গতি লাভ করবে। এছাড়া নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলেও মত দেন বিশ্লেষকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সংঘাতপূর্ণ টালমাটাল অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলার পরিস্থিতি। ১৪৪ ধারা তুলে নেয়ার পর ৭২ ঘন্টার অবরোধও শেষ হচ্ছে আজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলি গলিতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা। পাহাড়ে সংঘাতের পর পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। দুই জেলা থেকেই ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধের শেষ সময়ে কোনো সহিংসতা না ঘটলেও বিরাজ করছে থমথমে অবস্থা। ৭২ ঘন্টার অবরোধের তৃতীয় দিনেও খাগড়াছড়িতে বন্ধ রয়েছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ছেড়ে যায়নি দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস। তবে শহর ও শহরতলিতে হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী ও খেটে খাওয়া মানুষ। এদিকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া প্রায় ১৪০০ পর্যটক বাড়ি ফিরতে পারছেন না। মানুষের যাতায়াত কমে গেছে, গাড়ি ঘোড়া নাই, তারপর আমরা আমাদের কাজটা ঠিকমতো করতে পারতেছি না। একটা ভয়ের ভীতি কাজ করে মনের ভিতরে। অবরোধ দিচ্ছে, অবরোধের জন্য আমরা ঠিকমতো গাড়িটা চালাতে পারতেছি না, যাত্রী ঠিকমতো আসতেছে না। অন্যদিকে রাঙ্গামাটিতে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে গণপরিবহন, খুলেছে দোকানপাট। মানুষকে আশ্বস্ত করতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের অলিগলিতে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অনেক প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি বেশি হয় দিশেহারা ব্যবসায়ীরা। যে দোষ করবে, যে দোষী, তার যেন উপযুক্ত শাস্তি হয়। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সহিংস ঘটনার সুষ্ঠু তদন্তে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। লাবিব হাসান, সময় সংবাদ। এই মুহূর্তে রাঙ্গামাটির বনরূপা এলাকায় আছেন সহকর্মী হেফাজত সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
3 দিন পর অর্থাৎ সহিংস ঘটনা শুরুর 3 দিন পরে আজ সোমবার রাঙামাটির জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়েছে। রাঙামাটি শহরে যান চলাচল করছে, অর্থাৎ এখানে যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, রাঙামাটি শহরে যে একমাত্র অটোরিকশা গণপরিবহন রয়েছে, অটোরিকশা চলাচল করছে। পাশাপাশি এখানে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলেছেন ব্যবসায়ীরা। আমরা একটি কথা জানিয়ে রাখি যে আসলে রাঙামাটিতে যে গত শুক্রবারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কারণে রাঙামাটিতে পরিবহন সমিতি যারা আছেন রাঙামাটি, তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছিলেন এবং গতকাল রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারা তাদের অবরোধ কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু সিএসটি ব্লক বলতে যে ঢাকায় পাহাড়ি বিক্ষুব্ধ জনতা নামে একটি সংগঠন যে 72 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল, সেই অবরোধ কর্মসূচি এখনো চলমান আছে। আর সেই অবরোধ কর্মসূচির কারণে রাঙামাটি চট্টগ্রাম এবং রাঙামাটি বান্দরবান এবং রাঙামাটি খাগড়াছড়ি রুটে কোনো বাস চলাচল করছে না এবং ওই লাইনে যারা চলাচল করছে তারা আসলে কিছুটা দুর্ভোগে পড়েছে। এছাড়া রাঙামাটির সার্বিক পরিস্থিতির বিষয়ে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা বিভিন্ন পাড়া মহল্লায় মাইকিং করেছে যাতে সম্প্রীতি বজায় রেখে সবাই থাকে এবং কোনো প্রকার গুজব বা দুষ্কৃতিকারীদের ফাঁদে যাতে এখানকার মানুষজন পা না দেয়, সে বিষয়ে তারা সবাইকে সজাগ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া রাঙামাটি শহরের যেসব অলিগলি রয়েছে সেসব অলিগলিতে আমরা দেখেছি যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, আর্ম পুলিশ রয়েছেন, যারা আসলে পরিবেশ পরিস্থিতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট রয়েছেন। তো রাঙামাটিতে 3 দিন পরে যে এখানকার যে পরিস্থিতি উন্নতি হয়েছে, জনজীবন স্বাভাবিক হয়েছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রাঙ্গামাটি থেকে। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে প্রাণহানি ও হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র জনতা। সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ হয়। এ সময় বক্তারা বলেন, এই সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, স্বৈরাচারদের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতার সহ পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা। বাঙালিদের উপর ব্লেম দেওয়া হয়েছে, সমগ্র দেশবাসীকে বোঝানো হচ্ছে বাঙালিরা এসব করছে। কিন্তু আমি এক চোখে বলে দিতে চাই, দিঘিনালা বাজারের সেই অগ্নিকাণ্ডের ঘটনা, রাঙামাটি বনরূপা কেন্দ্রীয় মসজিদের সেই হামলার ঘটনা, শতাধিক বাঙালিকে আহত করার সেই ঘটনা, এই ঘটনার সাথে উপজাতি সশস্ত্র গ্রুপের সদস্যরা ওতপ্রোতভাবে জড়িত। ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে কিভাবে বিভিন্ন নির্যাতন, মানুষকে নির্যাতন করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, যা পার্বত্য চট্টগ্রামেও রেহাই পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে প্রথমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। ডিবি অফিসে নিয়ে 10 দিন গুম করে নির্যাতন করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন এক ব্যবসায়ী। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 78 জনকে। থেকে একটা ছেলেকে গুলি করে তাকে অর্ধমৃত অবস্থায় এপিসি থেকে নির্মমভাবে ফেলে দেওয়া হয়। সুপার হসপিটাল অথরিটি একটা নির্মমভাবে গুলিবিদ্ধ একটা ছেলেকে বাঁচানোর জন্য ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন। প্রধানমন্ত্রী সহ 78 জনের বিরুদ্ধে এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল, এদেরকে আইডেন্টিফাই করে সাভারের পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট 78 জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। আমাদের আইডি কার্ড শো করলো, সাথে সাথে অস্ত্র বের করলো এবং সবাই তার পোশাক পরিধান করলো। পরে আমাকে কালো টুপি পরিয়ে গাড়িতে করে নিয়ে গেল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ দল। সকালে হাসপাতালটি পরিদর্শনে যান তারা। এ সময় গুরুতর আহত 42 জন রোগীর খোঁজ খবর নেন চিকিৎসক দলটির সদস্যরা। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে প্রস্তুত চীনের জরুরি চিকিৎসক দলটি। কোনো রোগীকে দেশের বাইরে নেয়ার প্রয়োজন হলেও নেবে তারা। চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটেও আহত শিক্ষার্থীদের দেখতে যাবে দলটি। Government, as the first time, immediately send a medical team to Bangladesh, and this team is the first one. The doctor want to see the injured people, see the situation, see how they injured, and the increment, what increment in Bangladesh hospital, and they will know the situation. They can decide next step. ওনাদের সাথে আমাদের সকালে কথা হয়েছে যে 42 জন রোগী আমাদের এখানে ভর্তি আছেন, সবাইকে ওনারা হয়তো দেখার জন্য সময় দিবেন। রোগীদের চোখের কন্ডিশনটা বিবেচনা করে যদি মনে করেন যে এখানে কোনো স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার, অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি ওনারা পাঠাবেন। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকাল 11টায় এম.এ. মান্নানের অনুপস্থিতিতে দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে জামিন নামঞ্জুর। সাবেক পরিকল্পনা মন্ত্রীর জামিন শুনানি নিয়ে এদিন সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল আদালত প্রাঙ্গণে। বাদীপক্ষের আইনজীবী আব্দুল হকের দাবি, সুনামগঞ্জে ছাত্র আন্দোলনের বিপক্ষে মাস্টারমাইন্ড ছিলেন এম.এ. মান্নান। তার পরিকল্পনায় বিভিন্ন মেগা প্রকল্পে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। এদিকে দ্রুত বিচার দাবিতে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিভাবে কে জড়িত ছিল এটা জানার কোনো উপায় নাই। যেহেতু সুনামগঞ্জের প্রধান ব্যক্তি উনি এমপি, উনি মন্ত্রী, উনার নির্দেশে 4 তারিখে এবং তার আগে সমস্ত ঘটনা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বৈষম্য ছাত্র, বিএনপি, জামাতের উপর হামলা করেছে। আমরা উনার আইনগত এবং উনার শাস্তি কামনা করি। টেলিভিশনের সম্প্রচারে বাধা নেই বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে কথা বলছেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাগজ মেরে ফেলতে চেয়েছিল, যে কোনো কারণে হোক আল্লাহর হুকুমে বেঁচে গেছে। সে আইনাগর থেকে 11 মাস পরে ছাড়া পাল এবং ছাড়া পাওয়ার পর এই পরিবার আর কোনো কিছু করতে সাহস করছে না। যেহেতু যে সরকার প্রতিহিংসাবশত এই পরিবারকে তছনছ করে দিয়েছে, তারা সরকার থেকে চলে যাওয়ার পর কি সাহস সঞ্চয় করে এখন হাইকোর্টে আসছে যে সেদিন যে 6 সেপ্টেম্বর 2007 সালের যে আদেশগুলো দিয়েছে সেটা আদালতে অ্যাপ্লিকেশন করেছে স্টে করার জন্য, স্থগিত করার জন্য। কোর্ট 4 দিন শুনানি করছে, সরকার পক্ষ শুনছে, আইন দেখেছেন। আজকে মাননীয় বিচারপতি জনাব কামরুল হোসেন মোল্লা, ম্যাডাম বিচারপতি কাজী জিনাত হক, তারা ওই পক্ষ শুনে 2007 সালের 6 সেপ্টেম্বর সিএসবি নিউজের যেই প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সেটা স্থগিত করেছে। এর ফলে সিএসবি নিউজের আর টেলিভিশন চালাইতে সম্প্রচার করতে আর কোনো আইনগত বাধা রইল না। এবং আমার পাশে আছেন এই মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, এই ফোকাস মাল্টিমিডিয়া কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, অর্থাৎ সিএসবি টিভির নিউজের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ফজল কাদের চৌধুরী বা ফায়েজ কাদের চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম উচ্চ আদালত থেকে। কথা বলছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যায় যারা জড়িত ইতিমধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা তা তদন্তে কাজ করছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। তোফাজ্জল হত্যায় তদন্তে যদি কারো সংশ্লিষ্টতা আসে, আরও কারো
সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নিজস্ব একটা তদন্ত কমিটি গঠন করেছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের সাথে যোগাযোগ রেখে তাদের যে সাজেশন বলেন, তাদের যে পরামর্শ অনুযায়ী আমরা যে বাকি যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত। এপার ওপার বাংলার সম্পর্ক ছাপে ইলিশ এখন ভারত বাংলাদেশের কূটনীতির অংশ। পূজার আগে জনপ্রিয় মাছটি রফতানিতে নিষেধাজ্ঞা দিলে বাজার হারানোর শঙ্কা তৈরি হয় কলকাতার ব্যবসায়ীদের মাঝে। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কলকাতার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট কাঁচাবাজার শহরের অন্যতম এই ব্যস্ত বাজারেই বেশি ওঠে বাংলাদেশ থেকে আসা রূপালী ইলিশ। প্রতি বছর পূজার আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশের খোঁজ নিতে। তবে মৌসুমের শুরুতে শঙ্কা থাকলেও রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখানকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে ইলিশ নিয়ে। আমরা অনেকই খুশি বাংলাদেশ থেকে ইলিশ এলে, কারণ আমাদের দেশে তো বাংলাদেশের ইলিশই খুঁজছে সবাই। কাস্টমার খবর শুনে আসবে, মাছ কিনতে আসবে, খবরে দেখবে, পেপারে দেখবে, কি দেখে আসবে, মাছ কিনতে আসবে। ইলিশ আসুক, দুধের সম্পর্ক ভালো, কিন্তু ইলিশের নামে যে রাজনৈতিক টালমাটাল চলছে সেটা যেন না হয়। বাংলাদেশের ইলিশ এমনি আসে না, আর আসলেও তার যা দাম হবে আকাশ ছোঁয়া। ওয়েট করে আছি, আর কদিন বাকি পুজো, যদি ইলিশ আসে তো খুব ভালো খবর। সেটা ভালো সুখবর, ওদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতিরও অংশ। চলতি বছরের মতো ইলিশ রপ্তানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2012 সালেও। সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার। পরে 2019 ও সবশেষ 2023 সালে বাণিজ্যিক চালান হিসেবে কলকাতায় আসে পদ্মার ইলিশ। এই ডিসিশনটা আমাদের দুই দেশের সম্পর্কটাকে আরো গভীর করবে, আরো স্ট্রং করবে। স্পেশালি এই দুই বাংলার রিলেশনটাকে, বাইলেটারাল টাইসটাকে আরো স্ট্রং করবে। আমি আশা করি যে সামনে বছরও এইভাবে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে ইলিশ পেতে থাকব। সঙ্গে সঙ্গে আমরাও এখান থেকে বাণিজ্যটাকে আরো মজবুত করার চেষ্টা করব। ভরা মৌসুম হলেও বাংলাদেশে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে 9 সেপ্টেম্বর দেশটির সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই ভিত্তিতে 21 সেপ্টেম্বর 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে ভারতে ইলিশ রফতানির ঘোষণার পর একদিনের ব্যবধানেই বাজারে বেড়েছে ইলিশের দাম। কেজিতে বেড়েছে অন্তত 100 টাকা পর্যন্ত। বিপরীতে কমেছে সরবরাহ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। আপনি কত ধরছি 2000 পাগল এই দেন মাছ তো সবাই কিনে, এরকম লাল দেখে কিনবেন ইলিশ মাছ, ইলিশ মাছ চিনবেন। ইলিশের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মাঝে তুমুল দর কষাকষি। কিছুটা কম দামে কিনতে চাইছেন ক্রেতা, তবে বিক্রেতা নাছোড়বান্দা। ইলিশ মাছ চাঁদপুর। শেষমেশ 1.5 কেজি ওজনের মাছটি কিনতে সফল হলেও মনে অসন্তোষ বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সাদিকুল ইসলামের। অনেক বার্গেনিং করলাম, ভাই অনেক চাচ্ছিল 2200, 2100, আমি পরে 1900 থেকে 2000। ইলিশের দাম বরাবরই বেশি, তারপরও আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দিয়ে ইলিশটা কেনার। শুধু সাদিকুল নন, প্রায় সব ক্রেতাই বলছেন আগে থেকে চড়া দামের ইলিশে নতুন করে লেগেছে বাড়তির হাওয়া। বড় মাছটা আমরা আগে যেটা আমাদের কেনার সামর্থ্য চিন্তা ভাবনা করছিলাম, এখন আমরা চেষ্টা করছি 7 ভিতরে জাটকা নেয়ার। 600 গ্রামের ইলিশ 1450 টাকা কেজি, এটা যদি 500-600 টাকা কেজি হইতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। ব্যবসায়ীরা বলছেন ভারতে 3000 টন ইলিশ রফতানির ঘোষণা আসার পর থেকে কমেছে ইলিশের সরবরাহ। বিপরীতে কেজিতে বেড়েছে অন্তত 100 টাকা। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2200, 1 কেজি ওজন 17 থেকে 1800 ও 800 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়। আজকে থেকে যে নিউ ইয়ারের ঘোষণা যে দিছে, দেওয়ার পরে কালকেই মাছ সব মাছ তারা স্টক করছে নিয়ে,
এই জন্য কালকের থেকেই কেজিতে 100 টাকা করে বাড়তি। জন মাছ ইন্ডিয়া যাই বধু মাছ এরকম পরিমাণে দেয় যে দামটা বাড়তে পারে। এদিকে পেঁয়াজ রফতানিতে ভারতের 20% শুল্ক ছাড় ও ন্যূনতম মূল্য ছাড়ের সিদ্ধান্ত হলেও সেগুলোর তেমন কোনো প্রভাব পড়তে দেখা যায়নি বাজারে। পাইকারিতে 2-1 টাকা কমলেও খুচরা বাজারে এখনো আগের বাড়তি দামে চলছে বেচাকেনা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে খুচরায় দেশি পেঁয়াজ 110 টাকা আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইলিশের ভরা মৌসুমেও বাজারে সরবরাহ কম, তার উপর আবার দামে আগুন। মাত্র একদিনের ব্যবধানে মুন্সিগঞ্জ এবং চাঁদপুরে আকার ভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। এর পেছনে ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তকে দোষেন ক্রেতারা। ভোজনপ্রিয় মানুষের রসনার স্বাদ মেটাতে ইলিশের চাহিদা বেশ, আর মৌসুম ফিরলেই সেই স্বাদ নিতে বাজারে ভিড় করেন ক্রেতারা। চলতি মৌসুমে চাঁদপুরের বড় স্টেশন বাজারে ইলিশের সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের, তাই দামও হাঁকা হচ্ছে বেশি। এক লাফে কেজিতে বেড়েছে 150 থেকে 200 টাকা। এর পেছনে ভারতে ইলিশ রফতানির ঘোষণাকে দুষছেন ক্রেতারা। বাংলাদেশের জনগণ না খাইয়া ভারতের মাছ দেওয়ার মধ্যে আমার এটা কি কৃতিত্ব বাংলাদেশ সরকারের আমরা বুঝতে পারি না। সাধারণ জনগণের ক্ষমতার বাইরে ইলিশ মাছ সবাই খেতে পারে না। তো মুন্সিগঞ্জের মীর কাদিম আড়তেও একই অবস্থা। একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে 150 টাকা পর্যন্ত। আড়তদাররা দায় চাপাচ্ছেন জেলেদের উপর। রপ্তানির কথা শুনছে, এই জন্য আর কি দামটা সিন্ডিকেটের কারণে বেশি হয়ে গেছে। মনটা খারাপ যেন আমরা বড় মাছটা কিনা খাইতে পারি না, বিদেশে বেশ চালাইতেছে। ইন্ডিয়াতে মাছ দিব আপনার 3000 টন, এই মাছ ঘোষণার লগে লগেই মাছের দাম বেড়ে গেছে। এখন আমাদের দেশের জনগণ যে বড় ইলিশ মাছ খাইবে, কদিন পরে মাছ অবরোধ হয়ে যাবে, কিন্তু এদের অনেক নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। সোমবার বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1900 টাকা, যা রোববার ছিল 1550 টাকা। আর 1.5 কেজি ওজনের ইলিশ 2100 থেকে বেড়ে 2300 টাকায় বিক্রি হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বালু উত্তোলন জাতীয় দুঃস্থতায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মুসাপুর রেগুলেটর কেন ভেঙে গেল, এটার অনেক কটা কারণ থাকতে পারে। একটা কারণ থাকতে পারে যে এই পরিমাণ স্রোতের পানি যে আসবে এইটা চিন্তা করে এই রেগুলেটরটা বানানো হয় নাই, ফলে তার সক্ষমতাটা অনেক কম ছিল, এজন্য ভেঙে গেছে। আরেকটা কারণ নিম্নমানের সামগ্রী দেয়া হয়েছে বা এমন কিছু করা হয়েছে সেজন্য ভেঙে গেছে। আরেকটা কথা এসছে বারবার, বালু উত্তোলন এটা এখন একটা জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে। এখন এটা আমাদের ভাববার সময় এসছে যে বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিংটা কি আমরা বালু ব্যবসায়ীদের কাছে তুলে দেব, নাকি সরকার বিকল্প ভাববে যে সরকার নিজেই ড্রেজিং করবে, সরকার নিজেই বালু ব্যবস্থাপনা করবে এবং সরকার নিজেই সেটা বাজারজাত করবে। কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না বলে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়াতে কর বান্ধব পরিবেশ তৈরিতে সংস্থাটি কাজ করছে বলেও জানান তিনি। সকালে রাজস্ব ভবনে রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের একথা বলেন এনবিআর চেয়ারম্যান। সার্ভিস সেন্টারে বসে আয়কর রিটার্নদাতার সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধান করে দিচ্ছেন কর পরিদর্শকরা, যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন কোনো করদাতা, তা নিশ্চিত করতেই কাজ করছেন তারা। যখনই সে রেজিস্ট্রেশনে যাবে, বিটিআরসিতে যখনই হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে, আর অলরেডি আমাদের টিআইএন ডাটাবেসে হিট করবে ওখান থেকে এনআইডিটা পাবে। 2 এনআইডি যখনই ম্যাচ হবে তখনই সে রেজিস্ট্রেশনটা করতে পারবে। আমাদেরকে সরাসরি 09643717171 নাম্বারে কল দিলে আমরা তার প্রশ্ন শুনে তাৎক্ষণিক জবাব দিই। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে বড় পরিসরে ওয়েবসাইট চালু করা হয় গেল 9 সেপ্টেম্বর। করদাতা সেখানে কোনো সমস্যার মুখে পড়লে তা সঙ্গে সঙ্গে সমাধান করতে এবার চালু করা হলো ই রিটার্ন সার্ভিস সেন্টার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান জানালেন, রিটার্ন দাখিলকে সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বলেন, অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকাতেই তৈরি হচ্ছে বড় সমস্যা। স্বয়ং তিনি ও তার পরিবারের সদস্যরাও এই সমস্যায় পড়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। সম্মানিত করদাতাদেরকে আমরা জানাচ্ছি যে আপনারা এই প্রবলেমটা ফেস করলে যেটা করবেন, আপনারা যদি ওই ফোনটাই ব্যবহার করতে চান তাহলে আপনারা বায়োমেট্রিকটা করে নেবেন, তাহলে কিন্তু আর এরপরে লগ ইন করতে অসুবিধা হবে না। এ সময় কর ফাঁকি ঠেকাতে নিজেদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা
ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। এনবিআর এর তথ্য 21 সেপ্টেম্বর পর্যন্ত 13 দিনে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ছাড়িয়েছে 20,000। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 15 থেকে 20 দিনের ব্যবধানে দেশের বাজারে বিভিন্ন কোম্পানির পিকআপ ও বাস ট্রাকের টায়ারের দাম বেড়েছে 15%। রিক্সা ভ্যানে 20 থেকে 25%। এর কারণ হিসেবে টায়ারের বাজারে সবচেয়ে বড় যোগানদাতা গাজী টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডকে সামনে আনছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে ব্যবহারকারীরাও। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ অর্থনীতিবিদদের। বিস্তারিত ফরহাদুর রহমানের রিপোর্টে। বছরে দেশে ট্রাক, বাস, মোটরসাইকেল ও পিকআপের টায়ারের চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ পিস, আর সাইকেল, রিক্সা, ভ্যানের টায়ারের চাহিদা 50 লাখেরও বেশি। মোট চাহিদার 40 থেকে 50% পূরণ করত গাজী টায়ার্স। আর বাস, ট্রাক, মোটরসাইকেল টায়ার প্রায় 15 থেকে 16 লাখ পিস। রাজধানীর বংশালের একটি টায়ারের গোডাউনে আছে, এখানে অন্তত 5000 টায়ার আছে, তবে একটি টায়ারও নেই গাজী কোম্পানির। কেননা সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কোম্পানিটির কারখানায় উৎপাদন বন্ধ হয়েছে। বিপরীতে বাজারে বেড়েছে অন্যান্য কোম্পানির টায়ারের দাম। ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বলছেন, রাবার ও অন্যান্য কাঁচামালের দাম বাড়ার পাশাপাশি গাজীর কারখানায় অগ্নিকাণ্ডের পর থেকে বাস, ট্রাক, সিএনজি টায়ারের দাম বেড়েছে 600 টাকা পর্যন্ত। সাইকেল, রিক্সা, ভ্যানের টায়ারে বেড়েছে 100 টাকার বেশি। মূল্যবৃদ্ধির হারকে অস্বাভাবিক বলছেন তারা। ভ্যান চালা আমি গাজী টায়ার ছাড়া কোনোটাই লাগাই না, ঠিক আছে? গাজী টায়ার সবচেয়ে ভালো টায়ার, ওই টায়ার এখন নাই। এখন আমি অন্য কোম্পানির টায়ার চালাই, এখন টায়ার টিকে না। ইন্ডিয়ান টায়ার বা অন্য দেশীয় টায়ার, ইন্দোনেশিয়ার যে টায়ারগুলো আসে সেগুলো ধরেন ছিল 3300, 3400, 3500 টাকা ছিল। এখন মোটামুটি সেই টায়ারগুলো 3800, 3900, 300, 400, 500 টাকা বেড়ে গেছে। একটা টায়ারে 20 টাকা বাড়তে পারে, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু 120 টাকা বাড়তে পারে না। বাংলাদেশের চাহিদার 50% কাভার করতে কিন্তু শুধু সে একা। এখন সে যখন অফ হয়ে গেছে তো স্বাভাবিক অন্যরা সুযোগ নিবে। অর্থনীতিবিদরা বলছেন, গাজী টায়ার্সের শূন্যতা এরই মধ্যে ব্যবসায়ী ও ভোক্তার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। আমদানি নির্ভরতা কমাতে দেশীয় পণ্যের প্রসারের বিকল্প নেই। ইম্পোর্টের ডিপেন্ডেন্স আমাদের অলরেডি বেড়ে গেছে। এই প্রোডাক্টটা দেশের ভিতরেই তৈরি হতো, বড় অংশ আসতো। তো এই কারণেই আমাদের যে এলসি খোলার প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ছিল। এখন এমনিতেই আমাদের ডলার ক্রাইসিস, তার মধ্যে কিন্তু এই যে এলসির চাপ, সেটা কিন্তু বড় সমস্যা। আর রাতারাতি যেহেতু অন্য কেউ সেটাকে রিপ্লেস করতে পারবে না, আর এখানে যে ইনভেস্টমেন্ট বা এটা যে স্পেশালাইজেশন, সেটাও কিন্তু অন্য কারো পক্ষে করা সম্ভব নয়। তো যার ফলে এই যে শূন্যতা যেটা তৈরি হয়েছে, তার কারণে কিন্তু দাম অনেক বেড়ে গেছে। অর্থনীতির স্বার্থে প্রয়োজনে সরকারি সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পুনঃ উৎপাদনে ফেরানোর তাগিদ অর্থনীতিবিদের। যে আমাদের বড় যে সমস্ত অটোমোবাইল। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পটুয়াখালীবাসীর জন্য। পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্য, বনাঞ্চল ও মৎস্য সম্পদের ক্ষতি নিয়ে শঙ্কিত উপকূলের বাসিন্দারা। পরিবেশবাদীরা বলছেন, কয়লা থেকে কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত সালফার, সীসা ও ভারী ধাতু নির্গমনের ফলে ভবিষ্যতে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। তবে কর্তৃপক্ষের দাবি, পরিবেশের ক্ষতি না করেই নির্মাণ করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। চিমনি দিয়ে বের হচ্ছে কয়লা পোড়া ধোঁয়া। 200 ফুট উঁচু চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে উড়ে যাচ্ছে আকাশে। পায়রার কয়লা ভিত্তিক 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা পোড়ানো হয়। পরিবেশবিদরা বলছেন, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যান্য যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করে। এছাড়া বিষাক্ত সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন, ক্যাডমিয়াম, সীসা, ছাই, গ্যাস ও ভারী ধাতু পরিবেশে নির্গমনের ফলে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের বিস্তীর্ণ অঞ্চল দূষণের কবলে পড়েছে। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এমনকি ঝুঁকিতে আশপাশের বন্য ও জলজ প্রাণীও। উপর থেকে দেখলে মনে হবে ডেভেলপমেন্ট, কিন্তু ভিতর থেকে একটা বড় ধরনের ডিস্ট্রাকশন। এটি শুধুমাত্র হেলথ ইস্যুস না, এলাকার ক্রাইম রেট থেকে শুরু করে টোটাল বায়োডাইভার্সিটির উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া আছে। যদিও কর্তৃপক্ষ শুরু থেকেই বলে আসছে, পরিবেশের ক্ষতি না করে করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সবসময় আমাদেরকে অনলাইনে মনিটর করে যে আমাদের ইমিশন কত, ইমিশনের রেকর্ডগুলো তারা সবসময় মনিটর করতো। 99% হচ্ছে আপনার অ্যাশ আমরা রিমুভ করি, 93 থেকে 94% আমরা সালফারকে রিমুভ করে দিই। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে দূষণ রোধের দাবি করা হলেও মূলত প্রযুক্তির মাধ্যমে দূষণ সর্বোচ্চ 10% কমানো যায় বলে মনে করেন গবেষকরা। কয়লা পোড়ানোর ফলে যে সালফার ডাই অক্সাইড বা কার্বন ডাই অক্সাইড ইমিট হচ্ছে, সেটাকে অবশ্যই সহনশীল মাত্রায় অথবা কোনো কন্ট্রোল কন্ডিশনে আমাদেরকে অপারেট করতে হবে। অন্যথায়
এই অঞ্চলের জলস্থল ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে। বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে 2017 সালে পটুয়াখালীতে নির্মাণ করা হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এর 2 বছর পর 2019 সালে এর পাশেই নির্মাণ করা হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, পটুয়াখালী। আবারও জাতিসংঘ প্রসঙ্গ। কাল যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশন। এতে যোগ দিতে 150টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হচ্ছে নিউ ইয়র্কে। শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নিচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশন শুরু হচ্ছে 24 সেপ্টেম্বর। উচ্চ পর্যায়ের এই বিতর্কে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান জড়ো হতে শুরু করেছেন নিউ ইয়র্কে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অতিথিদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার 2টি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কড়াকড়ি বেড়েছে জাতিসংঘ সদর দফতরের বাইরে। এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। কেবল সাময়িকভাবে সমস্যা সমাধান করতেই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ করতেও গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকি মোকাবেলা করা যায়। বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব, যা এবারের অধিবেশনে বিশেষভাবে গুরুত্ব পাবে। ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠন করা হয়েছিল জাতিসংঘ। সংস্থাটির প্রধান নীতি নির্ধারণী অংশ সাধারণ পরিষদ। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সদস্য সব দেশের নেতারা বৈঠকে বসেন, আলোচনা করেন বৈশ্বিক নানা ইস্যু নিয়ে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা। সোমবার দেশটির 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন অনুরা কুমার দিসানায়েক। ক্ষমতা গ্রহণের পরপরই শ্রীলঙ্কার অর্থনীতির পাশাপাশি রাজনীতি সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্ক্সবাদী এই নেতা। বিশ্লেষকরা বলছেন, ভারতের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বামপন্থী এই নেতার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুখ থুবড়ে পড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার 10ম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতের কট্টর সমালোচক বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েক। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় এক বিবৃতিতে 55 বছর বয়সী এই নেতা বলেন, লাখো মানুষের আশা, প্রত্যাশা ও স্বপ্ন তাকে এতদূর নিয়ে এসেছে। তাই সবাই মিলে একসঙ্গে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে লেখার জন্য তিনি প্রস্তুত। 1968 সালে জন্ম নেয়া দিসানায়েক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসেবে খ্যাতিও অর্জন করেন। 2014 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন কুমারা। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তার কাছে দেশের সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। তরুণ এই নেতা ভারত বিরোধী হিসেবে বেশ পরিচিত। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোতাবায়া রাজাপাকসের বিরোধী রাজনীতি করলেও দেশটিতে তামিল বিদ্রোহ দমনে রাজাপাকসে সরকারকে তিনি সমর্থন করেছিলেন। 2022 সালে দুর্নীতিতে জর্জরিত হওয়ায় সাধারণ মানুষের তোপের মুখে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর থেকে মুখ থুবড়ে পড়ে দেশটির অর্থনীতি। এর 2 বছর পর এবারের নির্বাচনে 4 প্রার্থীকে পেছনে ফেলে রোববার নির্বাচনে জয়ী হন বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির নেতা কুমারা দিসানায়েক। নাদিম মারজান, সময় সংবাদ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে মিরপুর হোম অফ ক্রিকেটের নিরাপত্তা ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করল দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি দল। সোমবার সকালে শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আসেন 4 সদস্যের এই দল। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার থেকে ঢাকায় আসে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের 4 সদস্য, দেশটির ক্রিকেট অপারেশনস ম্যানেজার, সিকিউরিটি ম্যানেজার, নিরাপত্তা পরামর্শক এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন প্রতিনিধি আছেন এই প্রতিনিধি দলে। চট্টগ্রাম ঘুরে মিরপুরে তাদের পর্যবেক্ষণ শুরু হয় সোমবার সকাল 10:30টায়।
এ সময় হোম অফ ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি সেনাবাহিনীর মহড়া দেখেন তারা। এছাড়া ইনডোর একাডেমি মাঠ সহ অনুশীলনের সুযোগ সুবিধাও ঘুরে দেখেন সবাই। সব ঠিক থাকলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেতে পারেন পেসার নাহিদ রানা। নাহিদ ছাড়াও দল পাওয়ার সুযোগ আছে তাসকিন, মোস্তাফিজ, শরীফুল আর লিটন দাসের। টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্স আর চেন্নাই টেস্টের পর এমনটাই মনে করেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। যদিও তাদের মতে বাংলাদেশের টি-20 ব্যাটিং নেই আইপিএল মনের ধারে কাছে। বিস্তারিত মাহবুব রিমনের প্রতিবেদনে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটের সবচাইতে জৌলুসপূর্ণ আর জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ। অবস্থাটা এমন, এই আইপিএল এর জন্য আলাদা করে স্লট রাখতে হয় আইসিসিকে। অথচ গেল 17 বছরে বাংলাদেশ থেকে আইপিএলে খেলেছেন মোটে 6 জন। আব্দুল রাজ্জাকের শুরু, এরপর মাশরাফি, আশরাফুল, তামিম আর সবশেষ লিটন। তবে ব্যতিক্রম সাকিব, মোস্তাফিজ ছাড়া আইপিএলে কারো পারফরমেন্সই বলার মতো নয়। অর্থের ঝনঝনানি বাজে আইপিএলে পাওয়া যায় আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্টও, কিন্তু টাইগার ক্রিকেটাররা দল পেতে সেখানেও ব্যর্থ। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আইপিএল 2025-এর নিলাম। হিসেব বলছে এবারের আইপিএলে দল পেতে পারেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার। চিদম্বরমে 145+ গতি নাহিদকে এনেছে আলোচনায়। আমার নাহিদ রানাকে দেখে ভালো লেগেছে আইপিএল এর জন্য। এইরকম একটা ব্যাকআপ লেন্থ বোলার যার ভালো পেস আছে। জোরে বোলারদের তো একটা আমি সম্ভাবনা দেখছি, কারণ এই মানে যে 3 জন জোরে বোলারকে আমি এখানে দেখলাম 3 জনই বেশ ইন্টারেস্টিং। সাম্প্রতিক সময়ে বোলারদের সাফল্যে ম্লান টাইগার ব্যাটসম্যানরা, তবে সেখানেও একটা সুযোগ আছে তাদের কাছে। আইপিএল নিলামের আগে বাংলাদেশ ভারত 3 ম্যাচের টি-20 সিরিজ, যেখানে নিশ্চিত রূপে দৃষ্টি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এই সময়টা তো দেখবে সবাই, স্পেশালি ফ্র্যাঞ্চাইজিগুলো বসে আছে, কোনো ট্যালেন্ট সে অর্থে ভালো যদি দেখে তাহলে তারা তোলার চেষ্টা করবে। এই সিরিজটা একটা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে অপরচুনিটি, যদি একটা ইমপ্রেশন তৈরি করতে পারে। এর বাইরে বিসিবির অনাপত্তিপত্র দিতেও গড়িমসি বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে নিরুৎসাহিত করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এবার দায়িত্বশীল আচরণ দেখাতে হবে সেখানেও। মাহবুব রিমন, সময় সংবাদ, চেন্নাই, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে বিশ্ব নেতারা। নিউ ইয়র্কের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে নানা আয়োজন প্রবাসীদের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।